আজকে যদি বলা হয় একজন সেন্টার ব্যাক হয়ে গেছে স্ট্রাইকার, স্ট্রাইকার হয়ে গেছে মিডফিল্ডার, আর উইঙ্গাররা হয়ে গেছে ফুল ব্যাক বা এরকম যে কোনো কিছু হয়ে গেছে, শুনতে কেমন অদ্ভুত লাগছে না? আসলে এই অদ্ভুত রকমের ফুটবলটাই খেলতো একটা দল, যারা কিনা এতটাই সুন্দর ফুটবল খেলতো, যারা বিশ্বকাপ না জিত একদম পুরো ফুটবল বিশ্বের পুরো চিত্রটাই বদলে দিয়েছিল। আর সেটাই ছিল টোটাল ফুটবল, যা আমাদের আজকের আলাপ। তো ডিরেক্ট আলাপে ঢুকি। তো আগে আসলে ফুটবলটা কেমন ছিল? আগে নর্মালি হচ্ছে স্ট্রাইকাররা গোল দিত, মিডফিল্ডার দাঁড়ায় দাঁড়ায় মিডফিল্ড থেকে বল সাপ্লাই দিত, তারপর ডিফেন্ডাররা দাঁড়ায় দাঁড়ায় ডিফেন্ড করতো। এরকমই ছিল একদম ফুটবল খেলাটা আর কি। তো সেই জায়গা থেকে একজন একজন মানুষ যিনি চিন্তা করলেন না এভাবে তো ফুটবল খেলা হইতে পারে না, ফুটবলটাকে অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে ফুটবলটাকে শুধু পজিশনের জন্য নাকি স্পেসের জন্য, কিসের জন্য ফুটবল খেলতেছে? তিনি প্রথমে বলেছিলেন ফুটবল ইজ নট অ্যাবাউট এ পজিশন, ফুটবল ইজ অ্যাবাউট স্পেস। তো তার চিন্তাভাবনা থেকে তিনি ভাবলেন যে ফুটবলটাকে একদম বদলে দিতে হবে। আর তার নাম হচ্ছে রাইনস মাইকেল, যিনি হচ্ছে এই টোটাল ফুটবলের স্থপতি। তো তিনি ছিলেন একজন আয়াক্সের কোচ। তিনি চাইতেন কারো নির্দিষ্ট কোনো পজিশন থাকবে না, সবাই যে যে জায়গা থেকে অপারেট করতে পারবে। স্ট্রাইকার নিচে নেমে এসেও সেই মিডফিল্ড থেকে অপারেট করতে পারবে, আবার মাঝে মাঝে সিবিও মাঝে মাঝে উপরে উঠে সেও গোল দিতে পারবে। মানে সবাই প্রেস করবে, সবাই স্পেস খুঁজবে, সবাই মানে যে তাদের নির্দিষ্ট কোনো পজিশন থাকবে না, বাট একটা স্ট্রাকচার থাকবে। তো সেই জায়গা থেকে উনি শুরু করেন সেই টোটাল ফুটবলের বিপ্লবী যাত্রাটা। তো আমরা একটু টোটাল ফুটবলটা সম্পর্কে একটু জেনে নিই। ধরেন অনেক রকমের অনেক ফরমেশন থাকে, 4-3-3, 4-2-3-1 বা অনেক ফরমেশন, বাট টোটাল ফুটবলটা কোনো আসলে ফরমেশনের তোয়াক্কা করে না। এটা হচ্ছে একটা ফিলোসফির নাম। সেই ফিলোসফিতে দেখা গেছে একজন জায়গা ছাড়বে, অন্যজন এসে সেই জায়গাটা ফুল আপ করে দিবে। তো এই চিন্তা ভাবনা থেকে আসলে টোটাল ফুটবলটার এটা হচ্ছে একটা বেসিক আর কি। তো এই টোটাল ফুটবলের কিছু প্রিন্সিপাল আছে, অনেকগুলো প্রিন্সিপাল আছে। তার মধ্যে হচ্ছে স্পেস, রোটেশন, কম্প্যাক্টনেস, তারপর হচ্ছে প্রেস, আর হচ্ছে টেকনিক্যাল প্লেয়ার। আর সেই টেকনিক্যাল প্লেয়ার জায়গা থেকে আসে যে একজন টেকনিক্যাল প্লেয়ার যে হচ্ছে পুরো মাঠটা বুঝবে, পুরো খেলার ধরনটা বুঝবে। আর সেই ধরন বলতে মানে সেই মিডফিল্ডও থাকবে, সে সব জায়গায় বিচরণ করবে, আর পুরো গেমের একটা ব্রেন হিসেবে সে থাকবে আর কি। তো সেই জায়গা থেকে তারপর একজন আসে, তিনি হচ্ছেন জোয়ান ক্রুইফ, যিনি আমাদের আজকের এই বক্তব্যের একদম মূল ক্যারেক্টার। তো এই জোয়ান ক্রুইফ তিনি আসলে সব জায়গায় অপারেট করতেন। তিনি মিডফিল্ডার হিসেবে খেলেছেন, তিনি হচ্ছে স্ট্রাইকার হিসেবে খেলেছেন, উইঙ্গার হিসেবে খেলেছেন, তিনি মাঠে সব জায়গায় বিচরণ করেছিলেন। তিনি ছিলেন টোটাল ফুটবলের একদম পারফেক্ট প্লেয়ার। তো অনেকেই বলে আসলে কি যে ওই যে রাইনস মাইকেল ওই সিস্টেমটা তৈরি করে গিয়েছিল, আর সেই সিস্টেমেরই একটা লেগাসিটা টেনে নিয়ে গেছে জোয়ান ক্রুইফ। 1974 বিশ্বকাপ, সেই বিশ্বকাপে নেদারল্যান্ড দলের ডাগ আউটে দাঁড়িয়েছিলেন রাইনস মাইকেল, আর নেদারল্যান্ড দলের সবচেয়ে বড় প্লেয়ারটার নাম হচ্ছে জোয়ান ক্রুইফ। জার্মানিতে হয়েছিল বিশ্বকাপটা, মানে ওয়েস্ট জার্মানি। তো সেই ম্যাচে সেটার ফাইনালে নেদারল্যান্ড এবং জার্মানি খেলেছিল। নেদারল্যান্ড 2-1 ম্যাচটা হেরেছিল জার্মানির কাছে, কিন্তু নেদারল্যান্ড হারলেও তারা না এমন ফুটবলটা খেলেছিল যারা হচ্ছে ওই যে বলেছিলাম শুরুতে, পুরো ফুটবল বিশ্বের পুরো চিত্রটাই চেঞ্জ করে দিয়েছিল। এতটাই সুন্দর ফুটবল খেলেছিল, আর সেই তাদের ফুটবলের ওই ধারাটা কপি করা শুরু করলো প্রতিটা দল। তাদের ওই ফুটবলের ধরনে শুধু একটা জিনিস ছিল না, কারণ টোটাল ফুটবল তো আসলে একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। তা এটা ছিল কয়েকটা জিনিসের একটা সমষ্টি। সেই সমষ্টিগুলা মানে অনেকগুলা জিনিস। ধরেন আপনার ওই যে বললাম পজিশন, প্রেস করবে, স্পেস ছাড়বে, তো এক একটা দল এক একটা জিনিস নিয়ে রিসার্চ করা শুরু করলো। সেখান থেকে আসলে টোটাল ফুটবলটা ভালোভাবে একদম বিস্তৃতি হয়ে যায় পুরো সব জায়গায় 1974 বিশ্বকাপের পর। তারপরেই জোয়ান ক্রুইফ কি করলেন, তিনি হচ্ছেন যখন ফুটবলটা মানে ফুটবল ক্যারিয়ারটা শেষ করলেন, তখন তিনি ম্যানেজার ক্যারিয়ার মানে কোচিং ক্যারিয়ার শুরু করেন। তিনি প্রথমে আয়াক্সের কোচিং ক্যারিয়ার করেছিলেন, তারপর তিনি বার্সেলোনাতে আসেন। বার্সেলোনাতে এসে তিনি কি করেছেন মোটামুটি এখন সবারই জানা, জোয়ান ক্রুইফ বার্সেলোনার পুরো লেগাসি, বার্সেলোনার পুরো হিস্টোরি নিজের হাতে লিখলেন। তিনি বার্সায় এমন কিছু করে গেলেন, প্লেয়ার হিসেবেও তিনি বার্সার প্লেয়ার ছিলেন, প্লেয়ার হিসেবে তিনি ওরকম কিছু করতে না পারলেও, বার্সার ট্রফি ক্যাবিনেট একদম ভরিয়ে দিতে না পারলেও, তিনি বার্সায় রেখে গিয়েছিলেন এমন কিছু মূল্যবান স্মৃতি যা বার্সা এখনো পর্যন্ত বা ভবিষ্যতেও সেই লেগাসিগুলা বহন করে যাবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ধরুন প্রথমেই তো বলতে হয় লামাসিয়ার কথা, যেটা আমরা সবাই জানি। লামাসিয়া হচ্ছে বার্সেলোনার অক্সিজেন। বার্সেলোনা প্রতিবার মানে হচ্ছে যতবারই বার্সেলোনা বিপদে পড়ে, যতবারই প্লেয়ার সংকটে পড়ে, টাকা পয়সা দেন দরবার করে যতবার প্লেয়ার আনতে পারে না, সেই লামাসিয়া বারবার প্রোভাইড করে যাচ্ছে এমন কিছু জ্যাম না আসলে অনেকগুলো জ্যাম, যারা আসলে বার্সার ওই ডিএনএটাই মানে ওই ক্রুইফের তৈরি করা ডিএনএটাই গ্রহণ করে যাচ্ছে। সেখান থেকে কারা কারা ফুটবল খেলতেছে সেটা আসলে আমরা এখন সবাই জানি। লামাসি হচ্ছে বার্সেলোনার আসলে অক্সিজেনের মতো। তারপরও এই ক্রুইফ আরও অনেক কিছু তৈরি করেছেন, ড্রিম টিম, তারপর হচ্ছে পজিশন বেস ফুটবল, মানে অনেক কিছু যেগুলো বার্সার একদম পুরা
লেগাসিটা আসলে বহন করতেছে। তাহলে শুধু কি এই লেগাসির গল্প না, তিনি তৈরি করেছিলেন আরো অনেকগুলো প্রোডাক্ট। মানে ক্রুইফ শুধু ওই লেগাসিগুলো না, সে আরো অনেকগুলো প্রোডাক্ট তৈরি করেছিল। প্রোডাক্টগুলো কি, তিনি এমন এমন কিছু প্রোডাক্ট আসলে মার্কেটে এখনো রেখে গেছেন যেটা আসলে তার ওই জিনিসটাই, ডিএনএটাই বহন করতেছে। তারা কারা? তারা হচ্ছে ধরেন পেপ গার্দিওলা, মিকেল আর্তেতা। আর্তেতা অবশ্য গার্দিওলার শিষ্য ছিল। তারপর হচ্ছে লুই ভ্যান গাল, তারপর হচ্ছে ধরেন লুইস এনরিকে। তারা না সবাই ক্রুইফের আন্ডারে এই ফুটবলটা খেলেছিল। ফুটবল খেলে তারা ট্রফিও জিতেছিল। তারপর তারা ক্রুইফের ওই যে মনস্তাত্ত্বিক জিনিসগুলো তারা নিজেদের মধ্যে ক্যারি করে এগুলোর মধ্যে আরও শান দেয়, শান দিয়ে জিনিসগুলোকে আরও নতুন করে। কারণ প্রত্যেকটা জিনিসই তো আমরা জানি যে হচ্ছে শিক্ষক থেকে একটা জিনিস ছাত্র শিখে, ছাত্র সবসময় অনেক সময় ছাত্র শিক্ষককেও ছাড়িয়ে যায়। আর সেই ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় পেপ গার্দিওলা সবার উপরে থাকবে, লুইস এনরিকেও সে জায়গায় অবশ্যই থাকবে, এবং হালের ডি জারবি। তারা না ওই লেগাসিটা কোনো না কোনোভাবে গ্রহণ করতেছে। মানে প্রত্যেকটা কোচই না কোনো না কোনো অংশে ওই ক্রুইফের কোনো না কোনো কিছু গ্রহণ করেই যাচ্ছে। এই জায়গায় দেখা গেছে লুই ভ্যান গাল, সে আয়াক্সের যে কোচ ছিল ক্রুইফ, তো ওই লেগাসি যে তৈরি করে দিয়েছিল, তখন ওই ভ্যান গাল যখন আয়াক্সের দায়িত্ব নেয়, তিনি তখন তাদের চ্যাম্পিয়ন্স লিগ জিতায়। মানে ভাবা যায় আয়াক্সের মতো টিম একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। মানে আয়াক্সের মতো টিম তো আসলে ছোট টিম এখন মনে হতে পারে, বাট তারা একটা সময় সেই সুন্দর ফুটবলটাই খেলতো। আর তারাও না ওই তার একাডেমি থেকে ভালো ভালো প্লেয়ার প্রোভাইড করে যায়, অনেকগুলো ক্লাবের মতো তারাও একটা। তো ওই ভ্যান গাল তার ওই লেগাসিটা ধরে রেখেই, বা তার ওই ডিএনএ তৈরি করা ডিএনএ থেকেই চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছিল আয়াক্সের হয়ে। এখন দেখা যাক আসলে কোন ধরনের কোচ কেমন ওই টোটাল ফুটবলটা কীভাবে আসলে এখন বর্তমানে সেটাকে অনুসরণ করতেছে। দেখুন গার্দিওলার কথা যখন বললাম, গার্দিওলা আসলে পজিশন বেস ফুটবলটা খেলা, এটা আসলে আমরা সবাই জানি। তো পজিশন বেস ফুটবলটা কি, সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম। তো প্রত্যেকটা জায়গায় প্লেয়ার থাকতে হবে, বা একজন প্লেয়ারের জায়গায় অন্যজন পূরণ করতে হবে। তো সে জায়গায় এটা তো আসলে টোটাল ফুটবলের একটা অংশ। তো সে জায়গায় গার্দিওলা এই পজিশন বেস ফুটবলের সাথে, মানে টোটাল ফুটবলটা ছিল হচ্ছে একটা ফ্রিডম, মানে প্রত্যেকের একটা ফ্রিডম থাকবে। আর সেই ফ্রিডমের মধ্যে গার্দিওলা যোগ করেছিলেন স্ট্রাকচার। সেই স্ট্রাকচার মিলে হয়েছে একদম পারফেক্ট মডার্ন ফুটবলের পজিশন বেস ফুটবল। আর সেই ফুটবলটা দেখতে এতটাই সুন্দর লাগে, সেটা আমরা আসলে সবাই এতদিনে দেখে অভ্যস্ত হয়ে গেছি। আর সেটার আরও একটা উদাহরণ হচ্ছে লুইস দে লা ফন্তে, যিনি স্পেনের কোচ আছেন বর্তমানে, তিনিও হচ্ছে এই ধরনের ফুটবলটাই আসলে খেলায় যাচ্ছেন। তো এই জায়গায় আরও দেখুন মিকেল আর্তেতা, তিনিও এক ধরনের স্ট্রাকচার ফুটবল খেলায়। তারপর হচ্ছে ভার্টিক্যাল ফুটবলটা খেলায় হচ্ছে লুইস এনরিকে। ওই সেটা মোটামুটি টোটাল ফুটবলেরই কোনো না কোনো অংশে সেটার একটা ধারা বহন করে আর কি। ডি জারবি, তিনিও না ওই গার্দিওলার একটা ভার্সন বলতে পারেন। ডি জারবি, যিনি বর্তমানে হচ্ছে টটেনহামের কোচ ছিলেন, আগে খুবই দারুণ ছিলেন, হচ্ছে তিনি ব্রাইটনের কোচ হিসেবে খুবই দুর্দান্ত ছিলেন। ওইখানে তার আসলে যে সত্তাটা, কোচিং সত্তাটা, সেটা ভালোভাবে প্রকাশ পাইছিল। তো এইভাবে আসলে টোটাল ফুটবলটা একটু আসলে পরিবর্তন, বা একটু আসলে নতুন একটা জিনিসের সংমিশ্রণে নতুন একটা রূপ পাচ্ছে। আর টোটাল ফুটবলটা বদলে দিচ্ছে পুরো মডার্ন ফুটবলটাকেই বদলে দিচ্ছে এই টোটাল ফুটবল। আর মডার্ন ফুটবল বলতেই না এই টোটাল ফুটবলটাকে আসলে সবাই বুঝে থাকে। আর আজকে যে আমরা বর্তমানে যে পজিশনগুলো, বা হচ্ছে যে নতুন অনেকগুলা থিওরি দেখি, সেগুলো আসলে কোনো না কোনোভাবে তার সাথে কানেক্টেড। যেমন ধরেন ফলস নাইন, হাই প্রেস, পজিশন বেস, এটা তো বললামই। তো এগুলো না কোনো না কোনোভাবে ওটার সাথে কানেক্টেড। আর এই কানেক্টেড সেটার বীজ বপন করে গিয়েছিলেন সেই আয়াক্সের কোচ রাইনোস মাইকেল। আর সেই বীজটাকে পরিপূর্ণভাবে শেপ দিয়ে পরিপূর্ণ গাছে রূপান্তর করেছিলেন জোয়ান ক্রুইফ। আর সেই জোয়ান ক্রুইফের সেই লেগাসিটা আস্তে আস্তে একটা ট্রিয়ের মতো করে সেটা এখন একজন এক একভাবে নতুন আঙ্গিকে সেটাকে আবার পূর্ণতা দিচ্ছে। আর এটা হচ্ছে বর্তমান টোটাল ফুটবল। আপনাদের কাছে জিনিসটা কেমন লাগলো, বা টোটাল ফুটবল নিয়ে আপনাদের কি ধারণা, সব কিছু মিলে আমাকে একটু বলতে পারেন। হয়তো আমি ঠিকমতো উপস্থাপন করতে পারিনি আপনাদের সামনে, বাট আমি যতটুকু বেসিকটা করার চেষ্টা করেছি। তো আপনাদের মতামত একটু জানাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আসলে খুবই কম দেখি। আর একটু অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলেন একটু ফলো করবেন। থ্যাংক ইউ।